আমরা চেষ্টা করব যে খুব অল্প সময়ের মধ্যে এই আলাপ আলোচনাগুলো শেষ করার জন্য। তাহলে যেটা বলতেছিলাম যে জিও পলিটিক্স আসলে কি। জিও পলিটিক্স হচ্ছে, ধরেন আপনার হাতে যেই ভূখণ্ডটা আছে, এই ভূখণ্ডের মধ্যে আপনি কি কি করতে পারেন। এই এই ভূখণ্ডটার কারণে আপনার প্রতিবেশীকে, যেমন ধরেন এইখানে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী, তাই না? এরপরে চীন হচ্ছে আমাদের প্রতিবেশী এবং মায়ানমার আমাদের প্রতিবেশী, এবং আমাদের হচ্ছে একটা বঙ্গোপসাগর আছে। এই বঙ্গোপসাগরের কারণে আমাদের যে একটা ভৌগোলিক বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতার ফলে আমরা কিভাবে অন্যদের সাথে আচরণ করব, কিভাবে আমরা অন্যদের সাথে হিসেব কিতাব করব, সেটাই হচ্ছে আপনার জিও পলিটিক্স বা ভূরাজনীতি। তাহলে এখন আমরা যদি পরের জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে, আমার কথা কি শোনা যায় কিনা? যদি শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর কি। কারণ কথা না শোনা গেলে তো লাইভই করে লাভ নাই। যাই হোক, এটা হচ্ছে বিশ্ব মানচিত্র। এই বিশ্ব মানচিত্রে আমরা যেভাবে বিশ্ব মানচিত্রটাকে দেখি সেটা হচ্ছে এই ফরম্যাটটা আর কি। এখানে দেখেন অনেক ছোট ছোট দেশ আছে, তাই না? এই যে এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকাকে আপনি এতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু কানাডাকে দেখতে পাচ্ছেন আফ্রিকার চাইতে বিশাল। ডেনমার্ক, গ্রিনল্যান্ড হচ্ছে আফ্রিকার চাইতে অনেক বড়, অনেক বিশাল। বাংলাদেশ এই যে পিচ্চি একটা বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু ইউকে দেখেন কত বড়। হ্যাঁ। তো এই যে এইভাবে যে আমাদেরকে ইতিহাস পড়ানো হয় বা আমাদেরকে যে ভূগোল পড়ানো হয়, এটা হচ্ছে একটা সমস্যাজনক একটা সিস্টেম। এটাকে বলা হয় মার্কেটারি প্রজেকশন। মানে একটা ওয়ার্ল্ড ম্যাপকে আপনি বিভিন্নভাবে প্রজেক্ট করতে পারবেন, বিভিন্নভাবে শো করতে পারবেন। এটা হচ্ছে শো করার অন্যতম একটা মাধ্যম। এখানে যে কাজটা করা হয় দেখবেন, আমি গতকালকে একটা কথা বলছিলাম যে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ, তারা করে কি, এই যে এই এই এলাকাটাকে গ্লোবাল নর্থ বলে, এতটুকু, এই এলাকাটুকু, ঠিক আছে। আর হচ্ছে এই যে অস্ট্রেলিয়া, এটাকে বলে গ্লোবাল নর্থ। এই গ্লোবাল নর্থ বাদে বাকি যারা আছে তাদেরকে তারা বলে হচ্ছে গ্লোবাল সাউথ। এই যে এই এরিয়াটা গ্লোবাল সাউথ, এটা হচ্ছে গ্লোবাল সাউথ। তাহলে দেখেন, উপরের অংশটাতে, উপরের অঞ্চলে তারা নিজেদেরকে রাখতেছে, আর নিচের অঞ্চলে তারা যাদেরকে শোষণ করে তাদেরকে রাখতেছে। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক এক ধরনের জুয়া। এই জুয়াটা করে কি, পশ্চিমারা আমাদের সাথে খেলে জ্ঞানতাত্ত্বিকভাবেই। এই কাজটা তারা করে যাতে আমরা সবসময় নিজেদেরকে ইনফেরিয়ার বা ছোট মনে করি, এবং তাদেরকে যাতে আমরা সবসময় বড় মনে করি, তারা উপরে আমরা নিচে, এইরকম একটা বাইনারিতে যাতে আমরা বিশ্বাস করি। সেই জন্য তারা এইভাবে একটা ম্যাপ দুনিয়াব্যাপী প্রচলিত করছে এবং প্রজেকশন করছে। কিন্তু আপনি যদি ইসলামী বিশ্বের দিকে দেখেন, যদি আপনি এইখানে একটু জুম করি, আমি এখানে দেখবেন যে এই যে সৌদি আরবের এইটা দেখা যাচ্ছে, এই জায়গাটা, এই যে আরব ভূখণ্ড দেখা যাইতেছে, এইটা এরকম একটা জিনিস, তাই না? অ্যারাবিয়ান পেনিনসুলা বলে। এটার দিক কোন দিকে? এটা ইয়েমেন। ইয়েমেনকে দেখা যাচ্ছে যে এটা নিচের দিকে আছে। কিন্তু আপনি যদি ইসলামিক সিভিলাইজেশনে যে ম্যাপ তৈরি করা হইতো, সেইখানে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে ইয়েমেন আছে উপর দিকে। এই যে ইয়েমেন, ইয়েমেন হচ্ছে উপর দিকে। তাহলে মুসলমানদের আমলে ম্যাপটা সম্পূর্ণ উল্টা ছিল। এখন ম্যাপের উত্তর দিক থাকে উপর দিকে, আমাদের সময় ম্যাপের দক্ষিণ দিক থাকতো উপর দিকে। তাইলে পশ্চিমারা যেহেতু আমাদের বিকল্প একটা বিশ্ব ব্যবস্থা দাঁড় করাইতে চায়, সেই জন্য তারা যেটা করলো যে দেখেন, এখানে দেখেন এই যে গর্ব, গর্ব মানে হচ্ছে পশ্চিম, ঠিক আছে। গর্ব মানে হইতেছে পশ্চিম। ওদের পশ্চিম থাকে এই দিকে, কিন্তু আমাদের পশ্চিম ছিল হাতের ডান দিকে। সার্ক হচ্ছে ওদের সার্ক বা ওদের পূর্বাঞ্চল থাকে এই দিকে, কিন্তু আমাদের পূর্বাঞ্চল হচ্ছে এই দিকে। এই জন্য আপনি যখন দেখবেন ইয়ামান, ইয়েমেন যে দেশটা, ইয়েমেন নামের অর্থ হচ্ছে ডান দিক। আর শাম, বা যেটাকে আজকে সিরিয়া বলে, এই শামের মানে হচ্ছে বাম দিক। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ পড়েন, আপনি দেখবেন যে টোটাল জিনিসটা উল্টা হয়ে গেছে। ইয়েমেন বাম দিকে পড়তেছে, কিন্তু শাম বা সিরিয়া ডান দিকে পড়তেছে। এই পুরা ভেজালটা ঘটছে হচ্ছে ইউরোপিয়ানরা যখন এসে ম্যাপ তৈরি করলো, তারা ম্যাপটাকে রিভার্স করে ফেললো। এই ঘটনার কারণে বিশ্ব মানচিত্র হচ্ছে উল্টায় গেছে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে সেই ইতিহাসটা জানতে দেওয়া হয় না। এখন দেখেন, এই যে হালকা সাদা যে অঞ্চলটা, এটা হচ্ছে মার্কেটারি প্রজেকশনে তাদেরকে দেখানো হয়। রাশিয়াকে আমরা এত বড় মনে করি না, কিন্তু বাস্তবে ম্যাপের মানে অপেক্ষায় রাশিয়া হচ্ছে এতটুকু। ইউএসএ কে আমরা যতটুকু মনে করি, ইউএসএ তার চাইতে অন্তত পক্ষে 2 গুণ ছোট, ঠিক আছে। তারপরে এই যে দেখেন গ্রিনল্যান্ড, আমরা ওই জায়গায় কি দেখছিলাম যে গ্রিনল্যান্ড হচ্ছে পুরা আফ্রিকার সমান।
অথচ আফ্রিকা যত বিশাল, গ্রিনল্যান্ড হচ্ছে তত ছোট। বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ম্যাপ খুব একটা চেঞ্জ হয় নাই, সাইজ একই আছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের সাথে জার্মানিকে তুলনা করেন, জার্মানি দেখেন অর্ধেক সাইজ হয়ে গেছে। তাহলে এই যে দুনিয়াতে যে একটা মিথ্যা ম্যাপিং সিস্টেম, এই ম্যাপিং সিস্টেমটার পিছনে একটা কলোনিয়াল হিস্ট্রি আছে বা কলোনিয়াল লিগেসি আছে। তো যাই হোক, আমরা আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে কিছু দর্শক হারাইছি। আপনারা চাইলে তাদেরকে আবার যুক্ত হইতে বলতে পারেন। দেখি আমরা আস্তে আস্তে কত দূর আগানো যায়। 8টা পর্যন্ত আমরা আলাপ আলোচনা করবো, এরপরে সবাই তারাবিতে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে এই যে বিশাল বড় একটা ধোঁকা দুনিয়াকে দেওয়া হচ্ছে, এটা কিসের ভিত্তিতে? জাস্ট ম্যাপের ভিত্তিতে। আপনাকে ফিল করানো হচ্ছে যে আপনি অনেক ছোট একটা কান্ট্রি, আপনাকে বলা হচ্ছে যে আপনি ছোট, আপনি এই চিপায় পড়ে আছেন। কিন্তু আমেরিকার দিকে তাকান, আমেরিকাকে কি এখন ছোট মনে হয় না? এই যে ইংল্যান্ডের দিকে তাকান, ইংল্যান্ডকে কি এখন ছোট মনে হয় না? তো এই যে ফাইজলামিটা, এই ফাইজলামিটা তারা আমাদের সাথে চিরকাল করে আসছে। যাই হোক, এখন প্রত্যেকটা জাতি চায় যে তারা ম্যাপের সেন্টারে থাকবে। হ্যাঁ, দেখেন ট্রাম্প একটা বোর্ড করছে, গাজা বোর্ড অফ পিস। সেই বোর্ড অফ পিসের যে মানচিত্র, সেখানে সেন্টারে কে আছে? সেন্টারে আছে হচ্ছে আমেরিকা, এখানে গাজা কিন্তু কোথাও নাই। তার মানে সে যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতেছে, সেইটার ইঙ্গিত কিন্তু সে এখান থেকে দিচ্ছে যে আমি একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করলাম। আবার যদি আপনি জাপানের দিকে তাকান, এই যে এটা হচ্ছে জাপান, এই এলাকাটা জাপান। জাপানের ম্যাপগুলা দেখবেন যে আমাদের বিশ্ব মানচিত্রের মতো না। জাপান নিজেকে সেন্টার রাখছে, তার এক পাশে আমেরিকা, আরেক পাশে হচ্ছে এশিয়া, মাঝখানে হচ্ছে জাপান। এই জন্য তারা নিজেদেরকে, তাদের তাদের মধ্যে কোনো হীনমন্যতা নাই। এই জন্যই তারা একটা সময় বিশাল পরিমাণ সাম্রাজ্যবাদী একটা প্রকল্প তাদের ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এবং তারা এইভাবে এই মনস্তত্ত্বের আলোকে গোটা দুনিয়াকে আসলে নিয়ন্ত্রণ করতে চাইতো। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে আমরা আসি ব্লক পলিটিক্স। দেখেন এই উপরের যে ম্যাপটা আছে, এটা হচ্ছে স্নায়ুযুদ্ধের সময়ের ব্লক পলিটিক্স। ঠিক আছে, স্নায়ুযুদ্ধ কোনটা? স্নায়ুযুদ্ধ হচ্ছে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত ইউএসএ এবং রাশিয়ার মধ্যে যে মারামারিটা হয়েছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। এই যুদ্ধের সময় তারা নিজেরা সামনাসামনি কোনো ধরনের ফাইট করে নাই, কিন্তু এই যে এইসব অঞ্চলে, এইসব এলাকায়, এইখানে তারা প্রচুর পরিমাণে মারামারি করছে। এবং তারা এইসব জায়গায় নিজেদের মানে প্রচুর পরিমাণে রাইভালরি করার চেষ্টা করছে। সেটাকে বলা হয় যে ব্লক পলিটিক্স। ওই সময় কিছু কিছু দেশ রাশিয়ার পক্ষে ছিল, কিছু কিছু যে দেশ হচ্ছে আমেরিকার পক্ষে ছিল। আর এই যে সবুজ এলাকাটা দেখতেছি, এরা ছিল নিরপেক্ষ। এই যে ইন্দোনেশিয়া, তারপরে আফ্রিকান, এরা হচ্ছে নিরপেক্ষ ছিল। তাহলে 1990 সালের পরে সোভিয়েত ইউনিয়ন যখন হাইরা যায়, তখন একটা নতুন দুনিয়া তৈরি হয়, যে দুনিয়াটার নেতৃত্বে ছিল আমেরিকা। যেমন এইখানে দেখেন 2000 সালে দুনিয়ার অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করতেছে আমেরিকা। আমেরিকায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে ট্রেড করতেছে, ডিপ্লোমেসি করতেছে, এবং সবাই তার কথা শুনতেছে, সবাই তার কথা হচ্ছে মেনে নিচ্ছে। কিন্তু এইখানে একটা পরিবর্তন আসা শুরু করছে। পরিবর্তনটা হইল 2024 সালে। চীন আস্তে আস্তে তার উত্থান ঘটতেছে, এবং সে দেখেন 2024 সালে 25 বছরের মধ্যে গোটা দুনিয়াতে এই প্রত্যেকটা দেশে আমেরিকান বিজনেসের চাইতে চাইনিজ বিজনেসটা বেশি। তাহলে এইটাকেই যারা মানে আন্তর্জাতিক সম্পর্কে পড়েন এবং পড়ান, তারা বলতেছেন যে আমরা একটা বহুমুখী দুনিয়াতে আবার প্রবেশ করতেছি, যেখানে ধরেন আমেরিকা একটা পাওয়ার, এখানে ইউরোপ একটা পাওয়ার, এইখানে ইন্ডিয়া একটা পাওয়ার, চায়না একটা পাওয়ার, রাশিয়া একটা পাওয়ার, হ্যাঁ, এইখানে দক্ষিণ দক্ষিণ আফ্রিকা একটা পাওয়ার, ব্রাজিল একটা পাওয়ার। সবার মানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে। এখন আমেরিকা যা বলবে ওইটাই যে হইতে হবে এমন কোনো কথা নাই। তাহলে আবার যদি এই ম্যাপগুলো একটু দেখি, দেখেন যে পৃথিবী একটা সময় দুই ভাগে বিভক্ত ছিল, সেখান থেকে আবার ইউনিপোলারিটির দিকে গেছে, আবার সেখান থেকে বহু ভাগে তারা বিভক্ত হইতেছে। এবং এইটার উপর ভিত্তি করে আসলে ক্ষমতা নির্ণীত হইতেছে, কোন অঞ্চলে যুদ্ধ হবে, কোন অঞ্চলে শান্তি আসবে, এই জিনিসগুলো আসলে দেখা হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যদি যাই, আমরা দেখব যে মুসলমানদের অবস্থা কি এই দুনিয়াতে আসলে। দেখেন গোটা দুনিয়ার যে সেন্টারে কারা আছে, সেন্টারে হচ্ছে মুসলমানরা আছে। এবং এই যে গাঢ় সবুজ যে অঞ্চলগুলো, এইসব হচ্ছে মুসলিম কান্ট্রি, এই যে বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রি। আর এগুলো হচ্ছে আগে মুসলমান ছিল, এখন মিক্স হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন তাদের মানে মুসলমানের সংখ্যাটা কমে আসছে, অন্যান্যরা ক্ষমতায়। আর এই সব অঞ্চলে এই যে এখানে দেখা যাচ্ছে 1 থেকে 7%, 7 থেকে 15% এরকম ছোট ছোট আকারে মুসলমানরা আছে আর কি। তাহলে মুসলমানরা দুনিয়ার যে একেবারে সেন্টার যে জায়গাটা, এই জায়গাটাতে বসবাস করে,
এবং তারা এই যে আন্তর্জাতিক রাজনীতি যেটা দেখাইলাম, ব্লক পলিটিক্স, যখন রাশিয়া ডাকে তখন রাশিয়ার সাথে যায়, যখন চীন ডাকে তখন চীনের সাথে যায়, যখন ইউএসএ ডাকে ইউএসএর সাথে যায়, এইভাবে তারা নিজেদের রাজনীতিটা তৈরি করতে পারতেছে না, কিন্তু অন্য অন্য দেশের যে রাজনৈতিক লড়াই, সে লড়াই এর মধ্যে চলে আসছে। এটা হচ্ছে বর্তমান দুনিয়ার একটা একটা বাস্তবতা আর কি। তারপরে দেখেন, এইটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে প্রণালী আছে। প্রণালী কি জিনিস? প্রণালী হইতেছে যে এইটা একটা ভূখণ্ড, এটা একটা মহাদেশ, এইটা আরেকটা মহাদেশ, এটার মাঝখান দিয়ে একটা খাল আছে। এই খাল দিয়ে কি হয়? বাণিজ্য হয়। আমরা যেই পণ্য ভোগ করি, আমাদের খাদ্যপণ্য, তারপরে আমাদের পোশাক আশাক, আমাদের গার্মেন্টস, হ্যাঁ, যা আছে তেল থেকে শুরু করে সব কিছু বিভিন্ন প্রণালীর মাধ্যমে কি হয়, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। ঠিক আছে? এই প্রণালীগুলা গুরুত্বপূর্ণ যত প্রণালী আছে, যেমন মালাক্কা প্রণালী, এটা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে, মানে মুসলিম কান্ট্রিতে পড়ছে। এরপরে এটা হচ্ছে ইরান এবং আরব বিশ্বের মধ্যে হরমুজ প্রণালী, এটা নিয়ে বর্তমানে খুব বেশি মানে হিটেড একটা অবস্থা চলতেছে, যে এটা থাকবে না, বন্ধ করে দিবে, এরকম একটা বিষয়। এরপরে এইখানে হচ্ছে ইয়েমেনিরা, যে হুথিরা, বাবেল মানদেব, এইখানে সুয়েজ খাল, এটার পাশেই হচ্ছে গাজা। দেখেন, দুনিয়ার সেন্টারে থাকার কারণে গাজাকে কেন্দ্র করেই কি হয়, মারামারি, পিটাপিটি সব কিছু হয় আর কি। ঠিক আছে? এখানে গণহত্যা হয় প্রচুর পরিমাণে, এটা ঐতিহাসিক কাল ধরে। এরপরে তুরস্কের এই যে এখানে হচ্ছে ইস্তাম্বুল, এর মাঝখান থেকে দুইটা প্রণালী আছে, একটা হচ্ছে বসফরাস প্রণালী, আর একটা হচ্ছে আপনার দারদেনেলিস বলা হয় আর কি, সেই প্রণালীটা। এইখানে আরেকটা প্রণালী আছে, এই পাশে হচ্ছে মুসলিম দেশ মরক্কো, এই পাশে হচ্ছে স্পেন, একটা সময় স্পেনও মুসলমানদের কন্ট্রোলে ছিল। এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে এই প্রণালীগুলো গুরুত্বপূর্ণ কেন? আজকে যে ইরানের উপরে হামলা হবে, সেই হামলার জন্য আমেরিকা দুইটা জাহাজ নিয়ে আসছে, দুইটা ভাসমান বিমানবাহী রণতরী নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে? এইখান থেকে ছাড়ছে, এরপরে মরক্কোর পাশ দিয়ে এখান থেকে ঢুকছে, ঢুইকা তারপরে লিবিয়া, তুরস্ক, তাদের ওয়াটার, টেরিটোরিয়াল ওয়াটার পাড়ি দিয়ে মিশর হয়ে এখান থেকে আসছে, সৌদি আরবের পাশ দিয়ে ঘুরে তারপরে এখান থেকে সোমালিয়া টোমালিয়া পার হয়ে তারপরে এই যে ইরানের এখানে এসে নিঃশ্বাস ফেলতেছে। তাহলে চিন্তা করেন, মুসলমানরা যদি একত্রিত থাকতো, তারা এই সকল জায়গায় কিন্তু ইউএসএকে আটকায় দিতে পারতো। আবার এইখানে, এটা হচ্ছে এইখানে দক্ষিণ চীন সাগর, এই এলাকাটা যায়, এই এলাকাটাও তা সেম আর কি, মানে পৃথিবীটা গোল করলে এই দুইটা এলাকা মিল পাবেন। এখান থেকে আমেরিকান জাহাজ আসতেছে কোত্থেকে? এই যে এখান থেকে ঢুইকা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্য দিয়ে ঢুইকা তারপরে ইরানে আসতেছে, ইরানে হামলা করার জন্য। তাহলে এই মানে সীমানাগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই প্রণালীগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, মুসলমানদের ভূখণ্ডের মধ্যে এই জিনিসটা পড়ে। মুসলমানদের কথা ছিল যে এগুলা নিয়ে তারা জিও পলিটিক্স করবে, ভূরাজনীতি করবে, কিন্তু তারা এটা করতে পারতেছে না, যেহেতু তাদের সরকারগুলা বিক্রি হয়ে গেছে, তাদের জনগণ অশিক্ষিত, এই জন্য তারা এটা কন্ট্রোল করতে পারে না। এই জিনিসগুলোকে মেনটেন করার মতো, মনিটর করার মতো কি নাই, তাদের হাতে জাহাজ নাই। যেমন বাংলাদেশে বিশাল বড় সমুদ্র আছে, এতখানি সমুদ্র বাংলাদেশের নিজের, এটা পুরাটা বে অফ বেঙ্গল, এই ভারত মহাসাগর, এই যে পুরা অঞ্চলটা হচ্ছে ভারত মহাসাগর, এখানে চাইলেই বাংলাদেশ দাপায় বেড়াইতে পারে, কিন্তু বাংলাদেশের হাতে ওই ধরনের টেকনোলজি নেই। বাংলাদেশের ব্যুরোক্রেসিরা, বাংলাদেশ একটা সময় একটা মেরিটাইম পাওয়ার ছিল, মানে নৌবাহিনী ভিত্তিক একটা রাজ্য ছিল। আমি বলতাম না আগের ক্লাসগুলোতে যে বিশ্বের প্রায় 22টা অঞ্চলে আমরা কি করতাম, আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য বিক্রি করতাম। এই বাংলাদেশ থেকে যে জাভা এইখানে যাইতো, তারপরে আরবদের এখানে যাইতো, হ্যাঁ, এই ইয়েমেনে যাইতো, এখানে আমরা ওয়ার্ল্ড ট্রেড করতাম। তো বাংলাদেশের ব্যুরোক্রেসি এমন একটা সিস্টেম করে রাখছে যে এখানে সেন্ট্রালাইজ কোনো সিস্টেমই নাই, এক একজন এক একভাবে মেরিটাইম স্টাডিজ পড়ায়। ফলে বাংলাদেশে ভালো কোনো জাহাজ উৎপাদিত হয় না, তাদের কোনো মেরিটাইম ডক্ট্রিন নাই, তারা জানে না যে আমরা সমুদ্রের মাছ থেকে শুরু করে এই জিনিসগুলো কীভাবে আহরণ করব। আর বাংলাদেশের অঞ্চলগুলোতে ঢুকে ভারত এগুলা দখল করে নিয়ে যায়। ফলে আমরা আমাদের রাজস্ব হারাই, আমরা আমাদের টাকা হারাই এবং আমরা গরিব থাকি। হ্যাঁ, তো এই ধরনের ঝামেলা প্রত্যেকটা জায়গায় আছে। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে পৃথিবীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মুসলমানরা থাকার পরেও তারা কি করতে পারতেছে না, তারা এটার ফায়দা তুলতে পারতেছে না। এখন দেখেন, এই যে মক্কা হচ্ছে এইখানে, ঠিক আছে, এটা হচ্ছে ইসলাম কিভাবে বিস্তৃত হয়েছিল বিশ্বের বিভিন্ন অঞ্চলে সেটার একটা ম্যাপ। যেমন উমাইয়া খেলাফত যখন ছিল, ইসলামের প্রথম 200 বছরের মধ্যে এই এলাকা পর্যন্ত ইসলাম আসছে। ঠিক আছে? তারপরে 500 বছরের মধ্যে ইসলাম এই এলাকাটাতে আসছে। হ্যাঁ, এই এলাকাগুলোতে ইসলাম 500 বছরের মধ্যে আসছে, এই হলুদ এলাকাগুলোতে। 700 বছরের মধ্যে ইসলাম হচ্ছে এইসব এলাকায় পৌঁছায় গেছিল। তাহলে আপনি যদি দেখেন, এইটাকে যদি আপনি একটা মনে করেন, এটাকে যদি আপনি একটা ফেস মনে করেন, একটা পাখির ফেস যদি আপনি মনে করেন, সৌদি আরব, এই দেখেন, এটা হচ্ছে দুইটা ডানা, একটা ডানা, এই হচ্ছে আরেকটা ডানা। হ্যাঁ, তো
তো এইটার হার্ট বা সেন্টার হইতেছে এই যে এইখানে জেরুজালেমে। ফলে মুসলমানদেরকে কি করা হয় জানেন, এই বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সমস্যা তৈরি করা হয়। হ্যাঁ, এইখানে উপনিবেশ করছে, ঠিক আছে, এইখান থেকে ভূখণ্ড ছিনিয়ে নিয়ে গেছে। মানে আস্তে আস্তে সাইড থেকে আস্তে 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 যখন আপনার হাতটা দুর্বল হয়ে গেছে, আপনি হাত দ্বারা আর কোনো কিছু করতে পারতেছেন না, তখন আপনার বুকে এসে হিট করতেছে। বুকটা কোথায়? এই যে জেরুজালেম। হ্যাঁ, যে তিনটা পবিত্র ধর্মের যে ডেস্টিনেশন, সেই জায়গাটাতে আইসা মুসলমানদেরকে কর্তলগত করা হচ্ছে এবং তাদেরকে এক ধরনের নিষ্পেষণের মধ্যে ফেলে দেয়া হচ্ছে। এটা হচ্ছে বর্তমান দুনিয়ার একটা পলিটিক্স। এরপরে এই আলাপে আসার আগে আমরা একটু পেছনে যাই। সেইখানে দেখি যে এই ম্যাপটা আমরা দেখলাম যে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। দুনিয়াটা একটা বাইপোলারিটি থেকে একটা মাল্টিপোলারিটির দিকে যাচ্ছে। এইখানে আসলে মুসলমানদের সুযোগটা কোথায়? মুসলমানদের আসলে সত্যি বলতে কি ওই অর্থে সুযোগ নেওয়ার মতো কোনো জায়গা নাই। কারণ এরা এখনো নিজেদের স্বার্থ কি সেটা জানে না, পর্যাপ্ত পরিমাণে তাদের চিন্তা ভাবনা নাই এটা নিয়ে, এবং তারা যে কাজটা করে সেটা হচ্ছে অন্যের তাবেদারি করে। যেমন এইখানে আপনাকে একটা উদাহরণ দেই, যে আলজেরিয়া যখন স্বাধীন হয়েছে, কোথায় আলজেরিয়ার ম্যাপটা কোথায়? এখানেই তো পাওয়ার কথা। আচ্ছা, ধরেন এই যে 2000 সালে, এটা হচ্ছে আলজেরিয়া। এখানে আলজেরিয়ার সাথে সম্পর্ক কার? চীনের সম্পর্ক, তাই না? এই চীনের আগে আলজেরিয়া যখন স্বাধীন হয়েছে তখন তার সম্পর্ক ছিল হচ্ছে রাশিয়ার সাথে। এবং আলজেরিয়ায় মুসলমানরা যখন স্বাধীনতা সংগ্রাম করছে তখন সে চীন এবং রাশিয়ার কাছ থেকে সাহায্য নিছে। ইন দ্য মিন টাইম এই এলাকায় চীন হচ্ছে এই এলাকাটুকু দখল করে নিছে, আজকের হচ্ছে উইঘুর যে অঞ্চলটা। তাহলে দেখেন, ব্রিটেন বা ফ্রান্স এসে এখানে উপনিবেশ করতেছে, আলজেরিয়াকে দখল করতেছে। সরি, এইখানে হচ্ছে লিবিয়া দেখাচ্ছে, আমি আলজেরিয়ার কথা বলতেছি, আলজেরিয়া হচ্ছে এইটা। তো এই অঞ্চলটাকে ফ্রান্স দখল করতেছে। এদের থেকে মুক্ত হওয়ার জন্য সে সাহায্য নিতেছে কার? চীনের সাহায্য নিতেছে। কিন্তু চীন একই সময় একটা উইঘুরদের দখল করে রাখছে। বুঝতেছেন খেলাটা? এরপরে আরেকটা জিনিস যদি দেখি, আজকের ইরান কি করতেছে? ইরান একটা সময় এইখানে সিরিয়াটাকে দখল করে রাখছিল। হ্যাঁ, তো ইরান কার সাহায্য নেয়? সবাই জানি যে ইরান চীনের সাহায্য নেয়। ইরান কি করে? রাশিয়ার সাহায্য নেয়। কিন্তু এইখানে তুরস্ক যাদেরকে ক্ষমতায় বসাইছে, আহমদ আল সারা, সে সরাসরি চীনের সমালোচক। সে উইঘুরকে স্বাধীন করার একটা ঘোষণা দিছে, বা একটা সময় বলছিল যে চীনের কোনো অধিকার নাই, এবং সে প্রেসিডেন্ট হওয়ার পরে এই কথা বলছিল। একই অঞ্চলের মানুষ, তারা কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে গ্লোবাল একটা ইন্টারেস্ট সিস্টেমের কাছে, কার সাথে থাকবে কার সাথে না থাকবে। তো মুসলমানদের এই সমস্যাটা হচ্ছে যে, যেমন আমরা আমেরিকার হেল্প নিতেছি ভারতের হাত থেকে বাঁচার জন্য, বাংলাদেশ এই মুহূর্তে, কিন্তু এই আমেরিকায় আবার গাজায় গণহত্যা চালাইতেছে। মানে কমপ্লেক্সিটিটা বুঝতে পারছেন? একটা জটিল একটা সিনারি, একটা জটিল একটা ব্যাপার এইখানে তৈরি হয়েছে। তো যাই হোক, লং স্টোরি আমরা শর্ট করি। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে গ্রেট মিডল ইস্ট প্রজেক্ট। আর আরেকটা হচ্ছে গ্রেটার ইসরায়েল, যেটার জন্য আজকের দুনিয়ায় অনেক বেশি বেশি সমস্যা। এগুলো ঘন্টার পর ঘন্টা ইন ডিটেলস আলোচনা করা যায়। শুরুতে এই ছবিটা দেখি। এটা হচ্ছে একটা আইডিএফ সোলজার, তারা নিজেদেরকে বলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। তাদের এইখানে দেখেন একটা ম্যাপ দেখা যাইতেছে, একটা মানচিত্র দেখা যাইতেছে। হ্যাঁ, তারা শুধুমাত্র যে গাজায় আগ্রাসন চালাচ্ছে ব্যাপারটা এরকম না, তারা এই পুরো অঞ্চলটার দখল চায়। এই যে ইজিপ্টের, মিশরের একটা অংশ, নীল নদ থেকে শুরু করে এই এলাকাটা চায়। এরপরে ইরাক চায়, জর্ডান চায়, সিরিয়া চায়। এখানে দুইটা নদী আছে, এই দুইটা নদীও তারা চায়। যেটাকে বলে দজলা এবং ফোরাত, ইউফ্রেটিস আর টাইগ্রিস। তো দেখেন, ইরানের সাথে ইসরায়েল যুদ্ধ কেন করতে চায়? কারণ ইরান যদি এখানে দুর্বল হয়ে যায়, তাহলে এই এলাকা থেকে এই পুরো এলাকাটা তার জন্য দখলে নেওয়া সহজ। এটাই হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রজেক্ট। আমি যে বইটা অনুবাদ করছি, কেস অফ ইসরায়েল, সেটা হচ্ছে তাদের যে একটা দাবি আছে যে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম, ইব্রাহিমকে নাকি আল্লাহ এই পুরো অঞ্চলটা দেওয়ার একটা ওয়াদা করছিল, এই জন্য তারা এই অঞ্চলে সবাইকে তারাই দিয়ে তারা থাকবে। ঠিক আছে? তো এই তত্ত্বের খুব সুন্দর আপনার করা হয়েছে আমার ওই বইটাতে। যদি বইটা প্রকাশ হয়, আমি অনুরোধ করব সবাই যাতে আপনারা পড়েন। এখন আসি জিওপলিটিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে একটু আগে বুঝালাম না যে এটা যদি মুসলিম বিশ্বের হার্ট হয়, তাহলে এই দিকে একটা ডানা, এই দিকে আরেকটা ডানা। এখন দেখেন, এই যে ইসরায়েল, এই এলাকাটা হচ্ছে বাইতুল মাকদিস বা ফিলিস্তিন অঞ্চল। এইটাকে তারা যখন ব্রিটিশরা প্রথম দখল করে, তার 3 বছর আগে তারা কায়রো দখল করছে। ঠিক আছে? এইটা দখল করার বছর খানেক আগে তারা এখানে বসরা নামে একটা শহর আছে, সেই শহরটা দখল করছে।
এবং জেরুজালেমকে দখল করার 2 সপ্তাহ আগে তারা ইস্তাম্বুলকে অ্যাটাক করার চেষ্টা করছে। তাহলে আজকে আপনি যদি ম্যাপের দিকে তাকান, আপনি দেখবেন যে তারা মূল জায়গায় আঘাত করার আগে এই ট্রায়াঙ্গেলটার দখল নেয়ার একটা চেষ্টা করেছিল। আজকেও দেখবেন সেম জিনিস, যে তারা যখন গ্রেট মিডল ইস্ট প্রজেক্ট তৈরি করবে, এখন ইরানকে ধরতেছে এই এলাকায়। ইরান যদি নষ্ট হয়ে যায়, মিশরকে তারা আগেই সাইজ করছে আরও 50 বছর আগে। তারপরে তারা তুর্কিকে ধরবে। তুর্কিকে ধরার পরে তারা যেটা করবে, এই দেশগুলোকে ভেঙে এই ধরনের কিছু রাষ্ট্র তৈরি করবে। দেখেন, ইরান ভাঙে, পাকিস্তান ভাঙে হচ্ছে 2 ভাগ হবে, ঠিক আছে? এগুলো আরও খণ্ড খণ্ড হইতে পারে। ইরানকে তারা একেবারে ভেঙে ফেলবে, এখানে একটা কুর্দিস্তান তৈরি করবে। তুর্কিকে ভেঙে 2 খণ্ড করবে। সৌদি আরবকে ভেঙে 5 ভাগ করবে, মক্কা মদিনাকে আলাদা করে ফেলবে। হ্যাঁ, এই মানে শয়তানিগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এইখানে একটা দেশ আছে যেটার নাম হচ্ছে সোমালিল্যান্ড। ওয়ার্ল্ড ম্যাপটা যদি থাকতো, এই সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট কিন্তু ইসরায়েলে সফরে যাচ্ছে। তার মানে অলরেডি তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করা শুরু করে দিছে। তো এই সব অঞ্চলের যত দালাল শাসক আছে, হ্যাঁ, বাহরাইন, কাতার, সৌদি আরব, এদের কিন্তু কোনো শেষ রক্ষা হবে না। বা তুরস্কে যে বর্তমানে ইউএস এর সবচাইতে বড় মিলিটারি ঘাঁটিটা আছে, ইনজারলিক বিমান ঘাঁটি, যেটা দিয়ে মানে মধ্যপ্রাচ্যে সবচাইতে বেশি আকাম কুকাম করে, এই যে সুযোগগুলো তাদেরকে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু তাদেরকে রক্ষা করা করবে না। এই যে পাকিস্তান দেখেন, একেবারে পাকিস্তানটা একদম চিপা বানাই দিছে। এরকম পাকিস্তানকে ভাঙা হবে। আর পাকিস্তানের হাতে যে পারমাণবিক বোমা আছে, এটা ইসরায়েল কখনোই সহ্য করবে না। অতএব দালালি যারা করতেছে, তাদের রাষ্ট্রগুলো একটা সময় থাকবে না। এই যে সকল রাষ্ট্র ভেঙে ফেলার যে প্রজেক্ট, সেটাই হচ্ছে গ্রেট মিডল ইস্ট প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্টটার আগে একটা প্রজেক্ট ছিল, হ্যাঁ, যে ইসরায়েল বলেছিল যে আমরা 10 বছরে 7টা দেশ ধ্বংস করব। 6টা দেশ তারা অলরেডি ধ্বংস করে ফেলছে। 7 নম্বর দেশ ইরানকে তারা ধ্বংস করার পায়তারা করতেছে। আগের যে 6টা দেশ, সেই সব জায়গায় ছিল হচ্ছে আপনার মিশর, সুদান, লিবিয়া, সিরিয়া, ইরাক, এই দেশগুলা ছিল, এবং সেই দেশগুলোকে তারা সফলভাবে ধ্বংস করছে। ইরানকে যখন তারা ওকে করে ফেলবে, শেষ করে ফেলবে, তখন আইসা তুরস্ককে ধরবে। তো এগুলোই হচ্ছে ম্যাপ, যেটাকে আপনাদের হচ্ছে খুব ভালোভাবে স্টাডি করতে হবে এবং আগ্রহ নিয়ে এই বিষয়গুলো বুঝতে হবে যে আসলে দৈবাতক্রমে হয় না ব্যাপারটা। এখানে ইন্টারেস্টের অনেক পার্থক্য আছে। ধরেন আজকে আমি চাচ্ছি যে গাজায় সহিংসতা বন্ধ হোক, হ্যাঁ, তো এই জন্য আমি আমেরিকার হেল্প নিচ্ছি, যে আমি মনে করতেছি যে ভারতের বিরুদ্ধে আমেরিকা একটা ভালো অপশন। কিন্তু আমেরিকা যেই গাজাকে মাটি করে দিছে, সে বাংলাদেশকেও একেবারে তামা তামা করে দিতে পারে। এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এইটার গুরুত্বটা, হ্যাঁ, যে ইসরায়েল যেই একটা জায়গায় আছে, এটার গুরুত্বটা হচ্ছে যে ইসরায়েলের প্রতি মানে আমেরিকার এত বড় নজর কেন, ঠিক আছে? আপনি দেখেন, ফিলিস্তিন হচ্ছে একেবারে সেন্টার একটা জায়গা, আমেরিকা একদম ইতিহাসের একটা কোনায় পড়ে আছে, এক সাইডে পড়ে আছে। এই পুরো এলাকাটাকে যদি তার কন্ট্রোল করতে হয়, এখানকার স্ট্রেটগুলো নিয়ন্ত্রণ করতে হয়, হ্যাঁ, এখানকার তেল যদি তাকে শোষণ করতে হয়, এখানে তার একটা একটা আউটপোস্ট দরকার, এখানে তার একটা ঘাঁটি দরকার, একটা কলোনিয়াল একটা এস্টাবলিশমেন্ট দরকার, এবং ইউরোপেরও সেইটা দরকার। এই জন্য তারা করছে কি, তারা দুজনে মিলে এইখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, এবং এটার মধ্য দিয়ে বাকি পুরো এলাকাটাকে তারা জাহান্নাম বানায়া রাখছে। এখন এটার গুরুত্বটা আমি বুঝবো কিভাবে? গুরুত্বটা হচ্ছে যে এই সেন্টার যে পয়েন্টটা, ইসরায়েলের ফিলিস্তিনের যে সেন্টার পয়েন্টটা, সেটার দেখেন চতুর্দিকে কি আছে, ভূখণ্ড আছে। এখান থেকে আপনি আরবে যাইতে পারবেন, এখান থেকে আপনি আফ্রিকায় যাইতে পারবেন, এখান থেকে আপনি ইউরোপে যাইতে পারবেন, হ্যাঁ। আর সামনে হচ্ছে আপনার সমুদ্র, আপনি সমুদ্র দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আটলান্টিকে বের হয়ে যেতে পারবেন, এরকম একটা জায়গা। তো আমাদের বাংলা অঞ্চলটাও কিন্তু সেম একটা জিও লোকেশনে আছে। দেখেন, আপনি যদি দেখেন, আমাদের বাংলাদেশের 3 দিকে 3টা সভ্যতা আছে। এটা হচ্ছে চাইনিজ সভ্যতা, এটা হচ্ছে ভারতীয় সভ্যতা, এবং এইখানে ইন্দোচীন, এইখানে ইস্ট এশিয়ান টাইগাররা, বিশাল সুপার ইকোনমি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হ্যাঁ, এদের মাঝ বরাবর একদম সেন্টার পয়েন্টে আছে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? এটাকে বলা হয়, এই ধরনের জায়গাকে বলা হয় ক্রস রোড, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা জায়গা। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এইসব জায়গায় মাছ আছে। এরপরে হচ্ছে আপনার তেল গ্যাস আছে। তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিক দ্বীপ সেন্ট মার্টিন আছে। তারপরে এইখানে আছে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এইসব জায়গায় স্ট্র্যাটেজিক বিমান রাখা যায়, এবং সেগুলো দিয়ে যে কোনো জায়গায় হামলা চালানো যায়। তো আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে যে ঝামেলাটা হবে, সেটা হচ্ছে হাইড্রোপলিটিক্স। হাইড্রোপলিটিক্স মানে হচ্ছে পানির রাজনীতি। এই পুরো এলাকাটাতে এই যে হিমালয় দখল করে, যেই দখল করার যে টেনশনটা ভারত এবং চায়নার মধ্যে, তারা করবে কি, যে পানির সোর্সগুলোকে নিয়ন্ত্রণ করবে। এদিক থেকে ঘুরে বাংলাদেশে একটা নদী ঢুকছে, ব্রহ্মপুত্র। ভারত তো অলরেডি আমাদের সকল নদী, আমাদের 54টা আন্তর্জাতিক নদী, তার মধ্যে তারা বাদ দিয়ে সকল নদী থেকে হচ্ছে পানি নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। তো চীন এখন ভারতের প্রতি সেম কাজটা করবে, যে ভারতের পানিগুলো তারা বন্ধ করে দিবে।
তাহলে দেখা যাবে যে দুইটা মারামারি করা গ্রুপের মধ্যে বাংলাদেশ একটা তৃতীয় শক্তি, একটা মিডল পাওয়ার। সে যদি তার ইন্টারেস্ট বা তার চাহিদাটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে না পারে এবং এদের মধ্যে যদি সেটা ব্যালেন্স তৈরি করতে না পারে, তাহলে তার পরিণতি একটা সময় গাজার মতো হবে। এবং হয়তো চীন তার প্রতি আগ্রাসন চালাবে, নাহলে ভারত তার প্রতি আগ্রাসন চালাবে এবং বলবে যে এই এলাকাটা আমার সিকিউরিটির জন্য দরকার। আমেরিকা যেইভাবে চায় যে সে গ্রিনল্যান্ডের দখল নিবে, আমেরিকা যেইভাবে গাজাকে একটা বানাইতে চায়, তার একটা মানে হাব বানাইতে চায়, একটা ট্রেড হাব বানাইতে চায়, বাংলাদেশের কপালেও সেই জিনিসটা আছে। অতএব বাংলাদেশকে এই জিনিসগুলো বুঝে আগে ভাগেই সিদ্ধান্ত নিতে হবে যে সে আসলে কি করবে, সে কোন দিকে যাবে। এটা হচ্ছে একটা দিক, জিওপলিটিক্যাল দিক। এবং কালচারাল দিক থেকে এই জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন ভারতের এক ধরনের সংস্কৃতি আছে, চীনের এক ধরনের সংস্কৃতি আছে, এবং বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ। এবং তার আশেপাশে যদি সে নিজের সাংস্কৃতিক সত্তাটাকে, এই যে ইনসাফ নিয়ে তারা মারামারি করে, ইনসাফকে ধারণ করতে পারে না, ইনকিলাবে চুলকানি হয়, তো এতে হয় কি যে একটা সময় ইন্ডিয়ার পেটের ভিতরে ঢুকে যাবে বা চায়নার পেটের ভিতরে ঢুকে যাবে, নিজের কোনো কালচার থাকবে না, সংস্কৃতি থাকবে না। তো ফলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখানে নতুন একটা চিন্তা কালচার গড়ে ওঠা, এখানকার মানুষের একটা অন্যরকম দেশপ্রেম তৈরি হওয়া এবং তাদের গ্লোবাল ট্রেডের নেতৃত্ব দেওয়া, এই জিনিসগুলো অনেক বেশি জরুরি। এগুলা যতদিন হবে না, ততদিন হচ্ছে বাংলাদেশ কিন্তু শক্তিশালী একটা রাষ্ট্র হইতে পারবে না। তো বাংলাদেশি নাগরিক হিসেবে এই বিষয়গুলো আমাদের বোঝা জরুরি যে আমাদের মুসলিম আইডেন্টিটিটাকে, আমাদের রাষ্ট্রটা যেই একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসছে, সেইটাকে আসলে আমাদের ক্লেইম করা দরকার। তো আজকের আলাপ এ পর্যন্তই ছিল। শুরু থেকে ব্যাপক টেকনিক্যাল সমস্যা হইল, তারপরে আমরা ইসে আসলাম, কি বলে, লাইভে আসলাম, সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করলাম। অল্প কিছু মানুষ ছিলেন, যারাই ছিলেন কষ্ট করে, তাদের জন্য ধন্যবাদ। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনাদের মতামত জানাইতে পারেন, যদিও আমার নিজের খুব একটা ভালো লাগে নাই। ফেসবুক লাইভে আসলে মানচিত্র দেখানোর মতো জিনিস না। আপনাদের সাথে তাহলে আবার ফেস টু ফেস আলাপ হবে। তো যারাই ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার দেখা হবে ঠিক সন্ধ্যা 7টায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।